কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রয়াগে কুম্ভস্নান সারলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নাগা সাধু সহ বিভিন্ন সম্প্রদায়ের সাধু সন্ন্যাসী সন্তদের পূজা পাঠ, হোমযজ্ঞ এবং গঙ্গা আরতির মাধ্যমে শুভ সূচনা হল হুগলি ত্রিবেণীতে কুম্ভ মেলার। এদিন কল্যাণীর বাজি কারখানার বিস্ফোরণ স্থল ঘুরে দেখার পাশাপাশি মৃত ব্যক্তিদের পরিবারের লোকেদের সঙ্গেও দেখা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই ঘটনায় তিনি এনআইএ তদন্তেরও দাবি করেন। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের এসপি বলছে যে এখানে ট্রেড লাইসেন্স ছিল না, আর এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলছে ট্রেড লাইসেন্স ছিল, ট্রেড লাইসেন্স যে কেউ চাইলে আমরা দিয়ে দিই। এইরকম একটা জায়গায় যেখানে কত ডেন্সিটিটা দেখুন, একটা থিকলি পপুলেটেড জোন, চারিদিকে পাকা বাড়ি, এ তো ক্যাজুয়ালিটি কম হয়েছে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাবো, তবুও 4টে প্রাণ গেছে, আরো একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভয়ঙ্কর অবস্থা এবং কমপ্লিটলি কল্যাণী মিউনিসিপ্যালিটি, পুলিশ এবং রাজ্য সরকার এর জন্য দায়ী। রোডম্যাপ পরিকল্পনা ছিলেন, তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ ননস্টপ হচ্ছে, ননস্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন, আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে, যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত। আজ থেকে 4 দিনব্যাপী চন্দননগর রবীন্দ্র ভবনের জ্যোতিরিন্দ্র ভবনে শুরু হলো আবাসিক চারুকলা প্রশিক্ষণ শিবির।
হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং রাজ্য চারুকলা পর্ষদের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এদিন উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, রাজ্য চারুকলা পর্ষদের সদস্যরা সহ এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বীরভূমের বিভিন্ন শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়া এক শিক্ষার্থী বলেন, আমার তো খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আমরা খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। অনেকের আমাদের সুযোগ হয় না, যে আর্ট কলেজে ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না, কিন্তু সরকার যে আমাদের জন্য ভেবেছে যে আর্ট কলেজের স্বাদটা আমরা এই প্রশিক্ষণ শিবিরে পাবো, এটাই খুব আনন্দ। এবং আমরা এখান থেকে বিভিন্ন স্যাররা যারা এসেছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শেখার জন্য এসেছি। ওনারা বলেছেন আমাদেরকে উদাহরণ একদম, এবং আমাদের নতুন একটা দিশা দেখতে পাবো, এটাই আশা রাখি। অন্যদিকে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, অনুপ্রেরণায় এবং আমাদের চন্দ্রনগরের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়ের তৎপরতায় চন্দ্রনগর পৌর নিগম এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই চন্দ্রনগর রবীন্দ্রভবন সংলগ্ন যতীন্দ্রনাথ সভাগৃহে যে 11 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চারুকলা দপ্তর থেকে শিবিরের আয়োজন করা হয়েছে, প্রশিক্ষণ শিবিরে আমরা খুব খুশি এবং ধন্য যে চন্দ্রনগরে এইভাবে একটা রাজ্য সরকারের দ্বারা এই ধরনের যে পরিকল্পনা বা এই ধরনের প্রশিক্ষণ শিবির, ধরুন আজকে যেটা দেখলাম যে বর্ধমান বিভাগের 4টি জেলা থেকে তারা সমস্ত ছাত্রছাত্রীরা এসেছে প্রশিক্ষিত হতে, এবং সর্বোপরি যারা প্রশিক্ষণ দিতে এসেছে যারা শিক্ষক তারাও আমাদের কাছে অত্যন্ত নমস্য ব্যক্তি, যশা ব্যক্তি রাজ্যের মধ্যে। তাদের দ্বারা প্রশিক্ষিত হবে ছাত্রছাত্রীরাও খুব ধন্য যে তারা এই রকম একটা সুযোগ পাচ্ছে, এবং এই সুযোগটা করে দিয়েছেন একেবারে আমাদের মানবিক এবং আমাদের সংস্কৃতি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের এই দপ্তরের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয়। আর আমরা শহরবাসী হিসেবে তো আমরা খুবই গর্ব অনুভব করছি। আপনার কি মনে হয় যেটা আরও দরকার তাহলে কি আরও? হ্যাঁ, নিশ্চয়ই। আসলে এই ধরনের যেমন আঁকা স্কুল বলুন, আঁকা অঙ্কন শিল্প বলুন, এটা আছে, কিন্তু আরও ভালো করে উচ্চ পর্যায়ে যাওয়া আর যদি ভালো শিক্ষকের পর্যায়ে পড়ে যায় তাহলে কিন্তু আরও বেশি উন্নত হয় এই বেশি, সেটাই ব্যবস্থা। এবং এটা এর আগে এই দপ্তর ছিল তো, কিন্তু এর উদ্যোগ কেউ নিতেন না। এখন বর্তমানে আমাদের দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই এই দপ্তরের যে আছে, এই চারুকলা দপ্তরই বলুন, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে অনেক বেশি সংস্কৃতি মনোভাবাপন্ন ব্যক্তিত্বকে তাদের প্রতিভাকে আরও উচ্চস্তরে পৌঁছাবার ব্যবস্থা করানো যায়, সেই উদ্যোগটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তাই আমরা কিন্তু খুব ধন্যবাদ। রিষড়ার একটি রবার ও কেমিক্যাল কারখানায় এদিন সকালে হঠাৎই আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তবে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
ব্যুরো রিপোর্ট সংবাদ 24। গত 14ই জানুয়ারি রিষড়ার অভিষেক পাসওয়ান নামে এক যুবককে খুনের ঘটনায় এদিন মঙ্গলবার রিষড়া থানার পুলিশ সুরজ সাউ নামে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল। এদিন তাকে শ্রীরামপুর আদালতে তোলা হলে পুলিশ তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। कहाँ रहते आप? वही भाड़ा में रहते हैं। उसका कॉलेज कंप्लीट हो गया, वो नौकरी का तैयारी कर रहा था। स्टूडेंट है? हाँ? कौन कॉलेज का स्टूडेंट है? नहीं, कुछ नहीं हो गया। अब जो करेंगे ना, ये लोग जो किया है ना, अब अच्छा नहीं किया है ना। निर्दोष बच्चे को ये लोग आप शादी। उसका मम्मी है? नहीं नहीं, कुछ नहीं, छोड़िए। आप उसका मम्मी है? नहीं मम्मी है, नहीं मम्मी है। मम्मी नहीं है, अब कौन है तब? बेटी पीछा मत पड़िए, अगर इंसाफ करना है तो सही चीज दिखाइए और वो लड़का को सही साबित करके आप उनका दिखाइए। मम्मी है कि नहीं? मैं उसके साथ क्यों मीट करने क्यों गए थे वो अभिषेक के साथ? क्यों? ये सब उन लोग का मन गढ़ंत कहानी है। हम लोग कोई मीट नहीं किए हैं, कभी नहीं किए हैं, उन लोग से कोई रिश्ता नहीं है हम लोग का। গতকাল রাত্রি 10টা নাগাদ রামপুরহাট থানার পুলিশ একটি 16 চাকার ট্রাককে আটক করে তার থেকে প্রায় 320টি ব্যাগে 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট নামক বিস্ফোরক উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দিকে যাওয়ার পথে গোপন সূত্রে খবর পেয়ে তারা ট্রাকটিকে আটক করে এবং তারপরেই ট্রাকের চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করার সময় সঠিক কাগজপত্র দেখতে না পেয়ে তল্লাশি চালাতে গিয়ে ট্রাকের ভেতর থেকে 320টি বস্তা উদ্ধার করে, যার ভেতর থেকে প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে। এই বিস্ফোরক ঝাড়খণ্ডের কোথায় যাচ্ছিল, কারা পাঠাচ্ছিল, কোথায় যাচ্ছিল, সবকিছু নিয়ে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। তবে রাজ্যে এই ধরনের বিস্ফোরক কিভাবে ঢুকলো সে নিয়ে যথেষ্ট সন্দিহান রামপুরহাট থানার পুলিশ। এদিন বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভার লবিতেই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মোবাইল ফোন চুরি হয়ে গেল। এ বিষয়ে তিনি বিধানসভার মার্শাল ও হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানোর পর তিনি আবার ফোন ফেরত পেয়েছেন বলেও জানা গেছে। ঘটনা প্রসঙ্গে বিধানসভা সূত্রে জানা গেছে, এদিন লবিতে বসে নিজের দুটি ফোন নিয়ে কাজ করছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তারপরেই তিনি ফোন রেখে হঠাৎই বিধানসভায় চলে যান। কিছুক্ষণ পরে এসে তিনি তার আর একটি ফোন খুঁজে পাচ্ছিলেন না। পরে এই বিষয়ে তিনি বিধানসভার মার্শাল এবং হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলে কিছুক্ষণ বাদে তিনি আবার তার মোবাইল ফোন ফেরত পান বলেও জানা গেছে। কিভাবে কোথায় গেছে, হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার এসে লোকেশন করে যেভাবে হোক আমার ফোন আমি পেয়ে গেছি। 2022 সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এদিন সল্টলেকের ইন্দিরা ভবনের সামনে চপ ভেজে বেকার মেলার আয়োজন করে এক অভিনব প্রতিবাদ আন্দোলন দেখালো। আজ আমাদের 7 বছর হয়ে গেছে টেট হয়েছে, আজকে আমরা রাস্তায় বসে আছি। এতদিনে আমাদের স্কুলে চলে যাওয়ার কথা, আমাদেরকে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2বার নিয়োগ হবে, বছরে 2বার করে টেট হবে।